পদে আছো। আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। তো সেখান থেকে আজকে আমি তোমাদের পোলার আয়ন নিয়ে আলোচনা করব। রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে পোলার আয়ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। পোলার আয়ন, পোলার আয়নটা কি? এর আগে আমরা পোলার আয়নের আগের ক্লাসটা আমাদের কি ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে ছিল পোলারিটি। পোলারিটি আর পোলার আয়ন এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। পোলারিটি কি ছিল? পোলারিটি ছিল হচ্ছে সমযোজী যৌগে দুইটা পরমাণুর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটা আংশিক নেগেটিভ চার্জ হয় আর অপর পরমাণুটা আংশিক ধনাত্মক চার্জ হয়, অর্থাৎ দুই প্রান্তে দুইটা পোল সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বলা হয়েছিল পোলার আয়ন, পোলারিটি। তাহলে সমযোজী যৌগের মধ্যে যদি দুই প্রান্তে ধনাত্মক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় পোলারিটি। আর পোলার আয়ন, পোলার আয়ন হচ্ছে আয়নিক যৌগের মধ্যে ঘটে। আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন কাছাকাছি আসে, তখন ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন ম্যাগকে আকর্ষণ করে, আবার অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। তাহলে কি বললাম? ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন কাছাকাছি আসে, তখন ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন ম্যাগকে আকর্ষণ করে এবং অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। এই পারস্পরিক আকর্ষণ এবং বিকর্ষণের কারণে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটা ক্যাটায়নের দিকে সরে আসে, অর্থাৎ অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটা বিকৃত হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে পোলার আয়ন। তাহলে আমরা পোলার আয়নের সংজ্ঞাটা যদি দেখি, যখন একটি অ্যানায়নের খুব নিকটে, যখন কোন একটি অ্যানায়নের খুব নিকটে আসে, মানে কোন একটা ক্যাটায়ন অ্যানায়নের নিকট আসে, তখন ক্যাটায়নের ধনাত্মক চার্জের সাথে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ ও নিউক্লিয়াসের আকর্ষণ এবং বিকর্ষণের ক্রিয়ায় অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ ক্যাটায়নের দিকে সরে আসে। এই ঘটনাকে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি বা পোলার আয়ন বলা হয়। তো আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, যেমন mx প্লাস এক্স মাইনাস, এটা একটা আয়নিক যৌগ। এই যৌগের মধ্যে কিভাবে পোলার আয়ন ঘটে আমরা যদি দেখি, তাহলে প্রথমে এই যে mx প্লাস যেটা, m প্লাস যেটা, সেটা হচ্ছে ক্যাটায়ন, আর x মাইনাস যেটা, সেটা হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন যখন পাশাপাশি আসবে বন্ধন গঠন করার জন্য, বা আয়নিক যৌগে ক্যাটায়ন অ্যানায়ন পাশাপাশি থাকে আয়নিক বন্ধন আবদ্ধ হয়ে, তখন ক্যাটায়নের পজিটিভ চার্জটা অ্যানায়নের ইলেকট্রনকে আকর্ষণ করবে, সাথে সাথে অ্যানায়নের নেগেটিভ চার্জটাকে কি করবে? বিকর্ষণ, আকর্ষণ করবে এবং পজিটিভ চার্জটাকে বিকর্ষণ করবে। অর্থাৎ এই যে পজিটিভ ক্যাটায়নের, এটা এখানে যে ইলেকট্রন ম্যাগটা আছে চারিদিকে, সেই ইলেকট্রন ম্যাগটাকে আকর্ষণ করবে, প্লাস এই পজিটিভ নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে। ফলে অ্যানায়নের ইলেকট্রনটা ক্যাটায়নের দিকে সরে আসবে। এই যে আগে চারিদিকে সমানভাবে ছিল ইলেকট্রন, এখন ক্যাটায়নের দিকে বেশি পরিমাণে ইলেকট্রনগুলো সরে আসছে, ক্যাটায়নের দিকে ইলেকট্রনটা বেশি পরিমাণে সরে আসছে, অর্থাৎ ইলেকট্রন ম্যাগের বিকৃতি ঘটছে অ্যানায়নের। এই ইলেকট্রন ম্যাগের বিকৃতি বা অ্যানায়নের বিকৃতি ঘটার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পোলার আয়ন। তাহলে নিশ্চয়ই পোলার আয়ন কি তোমরা বুঝতে পেরেছ। আমরা m প্লাস এক্স মাইনাস যৌগে পোলার আয়ন কিভাবে ঘটে সেটা দেখলাম। এরপরে পোলার আয়ন, এর ফলে আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। যখন পোলার আয়ন ঘটে, আমরা বললাম যে পোলার আয়নটা কোথায় ঘটে? আয়নিক যৌগে ঘটে। পোলার আয়ন আয়নিক যৌগে ঘটে, আর পোলার আয়নের ফলে আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়, মানে সমযোজী যৌগের বৈশিষ্ট্য অর্জন করে। এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো আয়নিক যৌগে আমরা জানি কি ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ থাকে বা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে, কিন্তু যখন আয়নিক যৌগে পোলার আয়ন ঘটবে, তখন আয়নিক যৌগের যেই নেগেটিভ চার্জটা থাকে বা অ্যানায়নটা থাকে, সেই অ্যানায়নের ইলেকট্রনগুলো যখন ক্যাটায়নের দিকে চলে আসবে, তখন ক্যাটায়নের পজিটিভ আর অ্যানায়নের নেগেটিভ চার্জ মিলে পরস্পর তোমার নিউট্রাল হয়ে যাবে।
এই জন্য দুই প্রান্তে যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ থাকে আয়নিক যৌগে সেটা কমে যাবে। তাহলে তখন সেটা চার্জ যদি কমে যায় তখন আস্তে আস্তে সেটা কি সমযোজী যৌগের মতো হয়ে যাবে, কারণ আমরা জানি সমযোজী যৌগে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে না। তাহলে কি বললাম, আয়নিক যৌগে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে। যখন আয়নিক যৌগে পোলার আয়ন ঘটে তখন আয়নিক যৌগের অ্যানায়নের ইলেকট্রন ম্যাকগুলো ক্যাটায়নের দিকে সরে আসে, ফলে এই অ্যানায়নের ইলেকট্রন ম্যাক আর ক্যাটায়নের পজিটিভ পরস্পরকে নিউট্রাল করে ফেলে, নিরপেক্ষ করে ফেলে, কাউন্টার ব্যালেন্স করে ফেলে। তখন দুই প্রান্তে আগে যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ ছিল সেটা আর থাকে না, ফলে যোগটা সমযোজী যৌগের মতো তোমার হয়ে যায়। এই কারণে যত বেশি পোলার আয়ন হবে তত বেশি যোগটা আয়নিক থেকে সমযোজী যৌগে পরিণত হয়ে যাবে। তাহলে পোলার আয়নের ফলে আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হবে, এবং পোলার আয়ন যত বেশি হবে আয়নিক যৌগের প্রকৃতি তত সমযোজী যৌগের দিকে ধাবিত হবে। যত বেশি পোলার আয়ন হবে অ্যানায়নের ইলেকট্রনটা তত ক্যাটায়নের দিকে আসবে, ফলে অ্যানায়নের নেগেটিভ চার্জ এবং ক্যাটায়নের পজিটিভ চার্জ নিরপেক্ষ হয়ে ওই যৌগের দুই প্রান্তে যে চার্জগুলো ছিল ধনাত্মক ঋণাত্মক সেই চার্জগুলো আর থাকবে না, তখন সেটা সমযোজী হয়ে যাবে। এই জন্য পোলার আয়ন যত বেশি হবে তত যোগটা সমযোজী প্রকৃতির হবে। তাহলে আমরা পোলার আয়ন দ্বারা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি। আয়নিক যৌগ কেন সমযোজী বৈশিষ্ট্য অর্জন করে বা সমযোজী বৈশিষ্ট্যের মতো আচরণ করে সেটা পোলার আয়ন দিয়ে আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। এটা অনেক সময় পরীক্ষায় আসে, আয়নিক যৌগের সমযোজী চরিত্র ব্যাখ্যা করো। এখন আমরা বললাম কি যত বেশি পোলার আয়ন হবে তত বেশি যোগটা আয়নিক থেকে সমযোজী বৈশিষ্ট্য অর্জন করবে। এখন পোলার আয়ন কতটুকু হবে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য বিজ্ঞানী ফাজান কয়েকটা সূত্র বা নিয়ম বলে দিছে, সেই নিয়মগুলোকে ফাজানের নীতি বা ফাজানের সূত্র বলে। তো আমরা এখন ফাজানের সূত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোনো একটা আয়নিক যৌগে পোলার আয়ন কি রকমের হবে, কি পরিমাণ পোলার আয়ন হবে সেটা ফাজানের সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। ফাজানের সূত্র প্রথম নিয়মটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ, অর্থাৎ পোলার আয়নটা নির্ভর করবে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের উপর। তার মধ্যে ক্যাটায়নের ধনাত্মক চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বৃদ্ধি পাবে। ক্যাটায়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পোলার আয়ন ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা কেন? এটার কারণ হচ্ছে ক্যাটায়নের পজিটিভ চার্জ যত বেশি হবে সে তত বেশি অ্যানায়নের ইলেকট্রনকে কি করতে পারবে, আকর্ষণ করতে পারবে, এবং অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে। তাহলে অ্যানায়নের ইলেকট্রনকে যত বেশি আকর্ষণ করবে ততই অ্যানায়নের ইলেকট্রনটা ক্যাটায়নের দিকে সরে আসবে, ফলে অ্যানায়নের ইলেকট্রন আর ক্যাটায়নের পজিটিভটা আস্তে আস্তে নিউট্রাল হয়ে যাবে। সেই জন্য তোমার যোগটা সমযোজী থেকে আয়নিক থেকে সমযোজী বৈশিষ্ট্য অর্জন করবে। তাহলে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তোমার পোলার আয়ন ক্ষমতা বৃদ্ধি হবে। তো আমরা দেখি এটার একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। যেমন তিনটে ক্যাটায়ন, এখানে সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন। এদের মধ্যে সোডিয়াম আয়নের মধ্যে চার্জ আছে 1, ক্যালসিয়ামে 2, অ্যালুমিনিয়ামে 3। তাহলে আমরা যদি দেখি চার্জ বৃদ্ধি বেশি কার, অর্থাৎ সবচেয়ে বেশি চার্জ হচ্ছে অ্যালুমিনিয়াম আয়নে, দ্বিতীয় হচ্ছে ক্যালসিয়াম আয়ন, আর সবচেয়ে কম হচ্ছে সোডিয়াম আয়নে। তাহলে চার্জ বৃদ্ধির ক্রম হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এভাবে চার্জ বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা বললাম কি চার্জ বৃদ্ধি পেলে পোলার আয়ন ক্ষমতা কি পাই, বৃদ্ধি পাই। তাহলে সোডিয়াম আয়ন থেকেও ক্যালসিয়াম আয়নের পোলার আয়ন ক্ষমতা আরো বেশি, সেটা থেকেও অ্যালুমিনিয়াম আয়নের পোলার আয়ন ক্ষমতা আরো বেশি। পোলার আয়ন ক্ষমতা বাম থেকে ডানে বৃদ্ধি পাবে। এখন আমরা যদি তিনটে যোগ সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই তিনটে যোগ যদি চিন্তা করি তাহলে এগুলো কিন্তু আয়নিক যোগ। এই আয়নিক যোগগুলোর মধ্যে যেহেতু সবগুলোর মধ্যে অ্যানায়ন কিন্তু একই, ক্লোরাইড আয়ন, কিন্তু ক্যাটায়ন হচ্ছে ভিন্ন। তাহলে আমরা চিন্তা করতে হবে প্রথমে আয়নগুলো কিরকম। এখানে দেখা যাচ্ছে অ্যানায়নগুলো একই কিন্তু ক্যাটায়ন ভিন্ন। তার মধ্যে সোডিয়াম আয়ন আছে, ক্যালসিয়াম আয়ন আছে, অ্যালুমিনিয়াম আয়ন আছে। তো এর আগে আমরা দেখলাম যে চার্জ বৃদ্ধির ক্রম হচ্ছে সোডিয়াম থেকে ক্যালসিয়াম তারপরে অ্যালুমিনিয়াম, এভাবে। তো যেহেতু অ্যালুমিনিয়াম আয়নের চার্জ সবচেয়ে বেশি, সুতরাং অ্যালুমিনিয়াম ক্লোরাইড
এর মধ্যে পোলার আয়ন সবচাইতে বেশি হবে। আর সবচাইতে কম পোলার আয়ন হবে এখানে সোডিয়াম আয়ন, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে। নিশ্চয়ই বুঝতে পেরেছ কি বললাম? তাহলে যেহেতু এই তিনটা যৌগের মধ্যে অ্যানায়ন একই ধরনের কিন্তু ক্যাটায়ন ভিন্ন ভিন্ন আছে, এখন ক্যাটায়নের মধ্যে আবার চার্জ ভিন্ন ভিন্ন। সোডিয়াম আয়নের চার্জ +1, ক্যালসিয়াম আয়নের +2, অ্যালুমিনিয়াম আয়নের +3। আমরা কাজানের নিয়ম অনুযায়ী জানি যে ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেলে পোলার আয়ন বৃদ্ধি পায়। তাহলে যেহেতু তিনটা যৌগের মধ্যে ক্যাটায়নের চার্জ সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম আয়নে, সুতরাং অ্যালুমিনিয়াম ক্লোরাইডে সবচেয়ে বেশি পোলার আয়ন হবে। আর চার্জ সবচেয়ে কম হচ্ছে সোডিয়াম আয়নে, সুতরাং সোডিয়াম ক্লোরাইডে পোলার আয়ন সবচেয়ে কম হবে। আর পোলার আয়ন যত বেশি হয়, আমরা বললাম যে সমযোজী আয়নিক যৌগটা আস্তে আস্তে সমযোজী যৌগের বৈশিষ্ট্য অর্জন করে, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়, আয়নিক যৌগ থেকে সমযোজী যৌগে পরিণত হয়ে যায়। তাহলে এই তিনটা যৌগের মধ্যে যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পোলার আয়ন সবচেয়ে বেশি, সুতরাং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি সমযোজী হবে, আর সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্যটা সবচেয়ে কম সমযোজী অথবা অধিক আয়নিক হবে। তাহলে এই তিনটা যৌগের যদি আমরা সমযোজী বৈশিষ্ট্য চিন্তা করি, সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির ক্রম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এরপরে ক্যালসিয়াম ক্লোরাইড আরো বেশি, এরপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরো বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি সমযোজী হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। নিশ্চয়ই তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। এরপরে অ্যানায়নের ঋণাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে পোলারাইজড হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। ক্যাটায়ন হচ্ছে পোলারায়ন করে, আর অ্যানায়ন হচ্ছে পোলারাইজড হয়, অর্থাৎ অ্যানায়নটা বিকৃত হয়ে যায়, এই জন্য বলা হচ্ছে অ্যানায়ন পোলারাইজড হয়। তাহলে অ্যানায়নের ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেলে পোলারাইজড হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। একটু খেয়াল করো, এর আগে ছিল ক্যাটায়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পেলে পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায়, কিন্তু এখন বলতেছে অ্যানায়নের ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেলে পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায় বা পোলারাইজড হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এটা কেন হয়? এটার কারণ হচ্ছে অ্যানায়নের চার্জ যত বেশি হবে, ঋণাত্মক চার্জ, ততই ক্যাটায়নের পজিটিভ চার্জের সাথে অ্যানায়নের ঋণাত্মক চার্জের আকর্ষণ বেশি কাজ করবে, তখন অ্যানায়নের ঋণাত্মক চার্জটা বেশি পরিমাণে ক্যাটায়নের দিকে সরে আসবে বা বিকৃত হয়ে যাবে। এই জন্য অ্যানায়নের ঋণাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে তোমার পোলারাইজ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তা আমরা উদাহরণ দিয়ে দেখি। ফ্লোরাইড আয়ন আর অক্সাইড আয়ন, এই দুইটা আয়নের মধ্যে ফ্লোরাইড আয়নের চার্জ -1 আর অক্সাইড আয়নের চার্জ -2, তাহলে চার্জ বৃদ্ধির ক্রম হচ্ছে ফ্লোরাইড থেকে অক্সাইড। এখন এই দুইটা আয়নের বা ফ্লোরিন এবং অক্সিজেনের দুইটা যৌগ যদি আমরা দেখি, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা যৌগের মধ্যে ক্যাটায়ন কিন্তু একই, ক্যালসিয়াম আয়ন। দুটোটাতে ক্যাটায়ন ক্যালসিয়াম আয়ন, কিন্তু অ্যানায়ন প্রথমটাতে ফ্লোরাইড আর দ্বিতীয়টাতে হচ্ছে অক্সাইড। তাহলে এদের পোলার আয়ন নির্ভর করবে অ্যানায়নের উপরে, যেহেতু ক্যাটায়ন একই, সুতরাং ক্যাটায়নের এখানে পোলার আয়নের উপরে কোনো প্রভাব নেই। তাহলে অ্যানায়নের উপরই ক্লোরাইড আয়ন নির্ভর করবে। তো অ্যানায়নের মধ্যে ক্লোরাইড আয়নের চার্জ -1, ক্যালসিয়াম আয়নের চার্জ -2। আমরা আগেই বললাম যে অ্যানায়নের চার্জ বৃদ্ধি পেলে পোলার আয়ন বৃদ্ধি পাবে, মানে পোলারাইজড হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। তাহলে এখানে অক্সাইড আয়নটা ক্যালসিয়াম আয়ন দ্বারা বেশি পরিমাণে পোলারাইজড হবে, আর ফ্লোরাইড আয়নটা কম পরিমাণে পোলারাইজড হবে। আর যত বেশি পোলারাইজড হবে, সেই যৌগের বৈশিষ্ট্য তত বেশি সমযোজী হয়ে যাবে। তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইডটাই অধিক সমযোজী ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে। এরপরে আচ্ছা, এই সূত্র অনুযায়ী আমরা যদি এখানে একটা, আমি তোমাদের নিজেদের তোমরা চিন্তা করার জন্য একটা সমস্যা দিলাম, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এর মধ্যে কার গলনাঙ্ক সবচেয়ে কম? এটা যদি তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়, নিশ্চয়ই তোমরা এখন এটা ব্যাখ্যা করতে পারবে আশা করি। কি বললো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এই তিনটার মধ্যে কার গলনাঙ্ক সবচেয়ে কম? তো গলনাঙ্ক কাদের কম আমরা জানি, আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক বেশি থাকে আর সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক হচ্ছে কম। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এখানে কোন যৌগটা অধিক সমযোজী, যে যৌগটা অধিক সমযোজী সেটার গলনাঙ্ক সবচেয়ে কম হবে, আর যেটা অধিক আয়নিক সেই যৌগের গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে। তাহলে সমযোজী কোনটা অধিক সেটা আমরা পোলার আয়ন দিয়ে ব্যাখ্যা করতে পারবো। এখানে তিনটা যৌগের মধ্যে সবগুলোর অ্যানায়ন কিন্তু ক্লোরাইড আয়ন। পটাশিয়াম আর ক্যালসিয়াম, তোমার
ক্যাটায়নের মধ্যে ভিন্নতা আছে। প্রথমটাতে ম্যাগনেসিয়াম, দ্বিতীয়টাতে পটাশিয়াম, তৃতীয়টাতে ফেরিক। তাহলে এই তিনটা আয়নের মধ্যে ম্যাগনেসিয়ামের চার্জ +2, পটাশিয়ামের +1 আর ফেরিকের +3। তা আমরা বলছিলাম যে এই ক্যাটায়নের চার্জ যত বেশি হবে সেই যোগে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে তিনটা যোগের মধ্যে যেহেতু ফেরিক ক্লোরাইডের মধ্যে ক্যাটায়নের চার্জ সবচেয়ে বেশি, সুতরাং ফেরিক ক্লোরাইডে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। আর পোলার আয়ন বেশি হলে যোগটা সমযোজী হয়ে যাবে। আর আমরা জানি সমযোজী যৌগের গলনাঙ্ক কম, তাহলে এখানে সবচেয়ে গলনাঙ্ক কম হবে ফেরিক ক্লোরাইডের। সবচেয়ে গলনাঙ্ক কম হবে ফেরিক ক্লোরাইডের, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরের নিয়ম সেটা হচ্ছে ক্যাটায়নের আকারের উপরে। ক্যাটায়নের আকার, ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে তার পোলার আয়ন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। যেই যৌগের ক্যাটায়ন ছোট সেই যৌগের মধ্যে পোলার আয়ন বেশি হবে। তাহলে ক্যাটায়ন আকার ছোট হলে পোলার আয়ন ক্ষমতা বৃদ্ধি পায়। এটা আমরা যদি উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করি, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এই তিনটা যোগ, এই তিনটা যোগে অ্যানায়ন দেখতেছি একই, ক্লোরাইড আয়ন। ক্যাটায়ন ভিন্ন, সোডিয়াম আয়ন আছে, লিথিয়াম আয়ন আছে, পটাশিয়াম আয়ন আছে। এখন ক্যাটায়ন গুলোর আবার চার্জও কিন্তু সমান, সবগুলোর চার্জ +1 +1 +1। তাহলে আমাদের এখন চিন্তা করতে হবে আকারের উপরে। যেহেতু ক্যাটায়নের চার্জও সমান হয়ে গেল, সুতরাং এবার ক্যাটায়নের আকার চিন্তা করতে হবে। তাহলে তিনটে ক্যাটায়নের মধ্যে আকার বৃদ্ধির ক্রম সবচাইতে ছোট হচ্ছে লিথিয়াম আয়ন, এরপরে সোডিয়াম আয়ন, তারপর হচ্ছে পটাশিয়াম আয়ন। তাহলে আকার বৃদ্ধির ক্রম হচ্ছে লিথিয়াম থেকে সোডিয়াম, এরপরে পটাশিয়াম। অর্থাৎ লিথিয়ামের আকার সবচেয়ে ছোট এখানে, আর পটাশিয়াম আয়নের আকার সবচেয়ে বড়। তো যেহেতু লিথিয়ামের আকার সবচেয়ে ছোট, আমরা এর আগে বললাম যে ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে পোলার আয়ন বেশি হবে। তাহলে লিথিয়াম ক্লোরাইডের মধ্যে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে, আর পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে সব পোলার আয়ন সবচেয়ে কম হবে। আর পোলার আয়ন যত বেশি হবে তত বৈশিষ্ট্য সমযোজী যৌগের মতো হয়ে যাবে। তাহলে লিথিয়াম ক্লোরাইড এখানে সবচেয়ে বেশি সমযোজী হবে, কারণ লিথিয়াম ক্লোরাইডে পোলার আয়নটা সবচেয়ে বেশি হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি আরেকবার বলতেছি, ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন ক্ষমতা বৃদ্ধি পায়, সেই ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে সে অ্যানায়নের ইলেকট্রনের কাছাকাছি চলে যেতে পারে, ফলে সেটা অ্যানায়নের ইলেকট্রনকে বেশি আকর্ষণ করতে পারে। তো এখানে তিনটার মধ্যে লিথিয়াম আয়নের আকার সবচেয়ে ছোট, সুতরাং লিথিয়াম ক্লোরাইডের মধ্যে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে, আর পোলার আয়ন যত বেশি হবে তত যোগটা সমযোজী হয়ে যাবে। সুতরাং এই যোগগুলোর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির ক্রম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড। এরপর হচ্ছে অ্যানায়নের আকার। অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে সাথে পোলারাইজড হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এটা ক্যাটায়নের আকারের উল্টো। ক্যাটায়নের ছিল আকার ছোট হলে পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায়, অ্যানায়নের ক্ষেত্রে আকার বৃদ্ধির সাথে সাথে বেশি পোলারাইজড হয়। এটার কারণ হচ্ছে অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে, অ্যানায়নের নিউক্লিয়াসের সাথে অ্যানায়নের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোর আকর্ষণ ক্ষমতা বা আকর্ষণ বলটা কমে যাবে। একটু খেয়াল করো কি বললাম, অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে, অ্যানায়নের ইলেকট্রনের সাথে ওই অ্যানায়নের নিউক্লিয়াসের আকর্ষণ বল কম হবে, ফলে সেই ইলেকট্রনগুলোকে ক্যাটায়ন সহজে কি করতে পারবে, সরাইয়ে বা টেনে নিয়ে আসতে পারবে। সেই জন্য অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে সাথে পোলারাইজড হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। তাহলে অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে সাথে পোলারাইজড হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম আয়োডাইড এই তিনটা যোগে ক্যাটায়ন কিন্তু ক্যালসিয়াম, ক্যাটায়ন তিনটাতে ক্যালসিয়াম আছে, সুতরাং এদের পোলার আয়ন নির্ভর করবে অ্যানায়নের উপরে। অ্যানায়ন ভিন্ন ভিন্ন, একটাতে ক্লোরিন ক্লোরাইড, একটাতে ক্লোরাইড আর একটাতে আয়োডাইড আয়ন আছে। তাহলে এই তিনটা আবার চার্জ একই, অ্যানায়নগুলোর তিনটার চার্জ -1। সুতরাং আমরা এখন চিন্তা করব অ্যানায়নের আকার। এই তিনটে অ্যানায়নের মধ্যে আকার সবচেয়ে ছোট হচ্ছে ফ্লোরাইডের, এরপরে ক্লোরাইড, আর সবচেয়ে বড় আকার হচ্ছে আয়োডাইড আয়নের।
আমরা সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী বললাম যে অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে পোলার আয়ন বা পোলারাইজড হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তাহলে এখানে যেহেতু আয়োডাইড আয়ন সবচেয়ে আকার বড়, তাহলে ক্যালসিয়াম আয়োডাইড এ পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। অর্থাৎ ক্যালসিয়াম আয়নটা ক্লোরাইড, ফ্লোরাইড এবং আয়োডাইডের মধ্যে আয়োডাইড আয়নকেই সবচেয়ে বেশি পোলারাইজড করতে পারবে। সেই জন্য ক্যালসিয়াম আয়োডাইড যেহেতু বেশি পোলার আয়ন হবে, ক্যালসিয়াম আয়োডাইডের বৈশিষ্ট্যটা অধিক সমযোজী হবে। আর ক্যালসিয়াম ফ্লোরাইডের তোমার বৈশিষ্ট্য অধিক আয়নিক হবে, কারণ ক্যালসিয়াম ফ্লোরাইডে পোলার আয়ন সবচেয়ে কম হবে। তাহলে আকার বৃদ্ধির ক্রম দেখলাম, এখন আমরা সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির ক্রমটা দেখলাম। যেখানে অ্যানায়নের আকার বড় সেখানে পোলার আয়ন বেশি, আর পোলার আয়ন বেশি হলে যোগটা সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরের নিয়মটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে উনি আরেকটা নিয়ম বলল, সেটা হচ্ছে সমচার্জ এবং প্রায় সমান আকারের দুটি ক্যাটায়নের মধ্যে NH2NP6 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন অপেক্ষা NH2NP6 ND10 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতা বেশি। একটু খেয়াল করতে হবে, আমরা এতক্ষণ ক্যাটায়নের আকার, অ্যানায়নের আকার, ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের চার্জ নিয়ে ব্যাখ্যা করে আসছি, কিন্তু এখন হচ্ছে ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস। এই সূত্রটা প্রযোজ্য কখন? যদি সমচার্জ ও প্রায় সমান আকারের দুটি ক্যাটায়ন থাকে, সেই ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে সমচার্জ ও প্রায় সমান আকারের দুটি ক্যাটায়নের মধ্যে যেই ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস NH2NP6 হবে, সেই ক্যাটায়ন অপেক্ষা NH2NP6 ND10 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতা বেশি। অর্থাৎ ক্যাটায়নের 10টা ইলেকট্রন থাকলে সেই ক্যাটায়ন অপেক্ষা 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতাটা বেশি হবে। উদাহরণ দিলে তোমরা নিশ্চয়ই আরো একটু তোমাদের পরিষ্কার হবে। আমরা এখানে দেখি সোডিয়াম আয়ন এবং কিউপ্রাস আয়ন, এই দুইটা আয়নের দেখো সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাসে আছে লাস্টে NH2NP6, আর কিউপ্রাস আয়নের তাও NH2NP6 ND10 এই আকারে আছে ইলেকট্রন বিন্যাসটা। আর এদের আকার হচ্ছে 0.95 আমস্ট্রং এবং 0.96 আমস্ট্রং। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ের চার্জ সমান এবং আকারও প্রায় সমান, একেবারে 0.95 আমস্ট্রং এবং 0.96 আমস্ট্রং, তাহলে আকার প্রায় সমান। সুতরাং এই ক্ষেত্রে আমরা পোলার আয়ন নির্ভর করবে কিসের উপরে? ইলেকট্রন বিন্যাসের উপরে। তো যেহেতু কপারের মধ্যে 18টা ইলেকট্রন আছে সর্বোচ্চ স্তরে, তাহলে কপার আয়নের পোলার আয়ন ক্ষমতা সোডিয়াম আয়ন অপেক্ষা বেশি হবে। অর্থাৎ কিউপ্রাস আয়নের পোলার আয়ন ক্ষমতা সোডিয়াম আয়ন থেকে বেশি হবে। এখন এই দুইটা আয়নের যদি অনাদ্র লবণ হয়, ক্লোরাইড লবণ, যেমন কিউপ্রাস ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড, তাহলে কিউপ্রাস ক্লোরাইডে যেহেতু পোলার আয়ন বেশি হবে, সুতরাং কিউপ্রাস ক্লোরাইডের বৈশিষ্ট্যটা অধিক সমযোজী হবে, আর সমযোজী হলে গলনাঙ্ক কম হবে। সেই জন্য দেখো সোডিয়াম ক্লোরাইড, যদি আমরা অনাদ্র ক্লোরাইড চিন্তা করি, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801, আর কিউপ্রাস ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 442, অনেক কম, প্রায় অর্ধেক। তাহলে নিশ্চয় এই সূত্রটাও তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখানে কি কি আলোচনা করলাম? পাজানের সূত্রের মধ্যে পোলার আয়ন কিসের উপর নির্ভর করে? প্রথম হচ্ছে আমরা চিন্তা করব ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের উপর। প্রথম আমরা দুইটা যোগ বা একাধিক যোগ দেখলে আমরা চিন্তা করব এদের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন চার্জ কি রকমের আছে। যদি ক্যাটায়ন অ্যানায়ন এর চার্জ সমান হয়ে থাকে, তারপরে চিন্তা করব আকার। এরপরে আকার যদি সমান হয়ে থাকে, তাহলে চার্জ সমান আকারও সমান, তখন চিন্তা করব ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আরেকবার বলতেছি, তোমাকে দুইটা যোগ দিয়ে বললো এই দুইটা যোগের মধ্যে কার গলনাঙ্ক বেশি অথবা কোনটার মধ্যে পোলার আয়ন বেশি হবে, এই রকমের প্রশ্ন যদি করে, তুমি প্রথমে দেখতে হবে দুইটা যোগের মধ্যে ক্যাটায়ন একই আছে নাকি অ্যানায়ন একই আছে। যদি ক্যাটায়ন একই থাকে তাহলে পোলার আয়ন নির্ভর করবে অ্যানায়নের উপরে, আর যদি অ্যানায়ন একই থাকে তাহলে পোলার আয়ন নির্ভর করবে ক্যাটায়নের উপরে। তো সেই ক্ষেত্রে তুমি ক্যাটায়ন অথবা অ্যানায়ন যেটার উপরে নির্ভর করবে পোলার আয়ন, আগে
ক্যাটায়ন অথবা অ্যানায়নের চার্জ এর কথা তোমাকে বিবেচনা করতে হবে। এরপরে চার্জ যদি সমান হয়ে যায় তখন চিন্তা করতে হবে আকার, ক্যাটায়ন অথবা অ্যানায়নের আকার দিয়ে পোলার আয়ন তোমাকে চিন্তা করতে হবে। তারপরে ক্যাটায়ন এবং ক্যাটায়নের চার্জ এবং আকার যদি প্রায় সমান হয়ে যায় তখন তোমাকে চিন্তা করতে হবে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। এইভাবে তোমাকে কোন যৌগের পোলার আয়ন বেশি হবে সেটা চিন্তা করে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি ব্যাখ্যা করতে তুমি পারবা। তো নিশ্চয়ই পাজানের নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো। একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটা তোমরা দেখবা, তাহলে আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন যৌগের ধর্মের উপর পোলার আয়নের প্রভাব। পোলার আয়ন হলে যৌগের ধর্মের পরিবর্তন হয়ে যায়, এটা স্বাভাবিক, কারণ আমরা বললাম যে পোলার আয়ন হলে যৌগটা আয়নিক থেকে সমযোজী হয়ে যায়। পোলার আয়ন হয় কোন ধরনের যৌগে? আয়নিক যৌগে, এবং পোলার আয়নের কারণে সেটা আস্তে আস্তে সমযোজী হয়ে যায়। তাহলে যেহেতু আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের ধর্ম ভিন্ন, সুতরাং পোলার আয়নের কারণে যৌগের ধর্ম কি হয়ে যাবে? ভিন্ন হবে। তো সেগুলো আমরা এখন দেখি, একটু আলোচনা করি। প্রথম হচ্ছে দ্রাব্যতার উপর প্রভাব। পোলার আয়নের ফলে পোলার দ্রাবকে দ্রাব্যতা হ্রাস পায়। পোলার দ্রাবক যেমন আমরা পানি হচ্ছে পোলার দ্রাবক। পোলার দ্রাবক কোনগুলো? যাদের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে। পানির মধ্যে হাইড্রোজেনটা পজিটিভ, অক্সিজেনটা নেগেটিভ থাকে, সেজন্য পোলার দ্রাবক। তাহলে পোলার আয়নের ফলে পোলার দ্রাবকে দ্রাব্যতা হ্রাস পায় আর অপোলার দ্রাবকে দ্রাব্যতা বৃদ্ধি পায়। কেন? আমরা জানি আয়নিক যৌগগুলো পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। আয়নিক যৌগ ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে, সেই জন্য তারা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। আর সমযোজী যৌগগুলো অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। তো পোলার আয়নের ফলে আয়নিক যৌগগুলো যেহেতু সমযোজী যৌগে পরিণত হয়, কি বললাম? পোলার আয়নের ফলে আয়নিক যৌগ সমযোজী যৌগে পরিণত হয়ে যায়। সেই জন্য ওই যৌগের দ্রাব্যতা পোলার দ্রাবক বা পানিতে কমে যাবে, কিন্তু অপোলার দ্রাবকে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এটা আমরা যদি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করতে বলি, সিলভার হ্যালাইড গুলোর পানিতে দ্রাব্যতা হ্রাসের ক্রম ব্যাখ্যা করো। সিলভার হ্যালাইড গুলোর পানিতে দ্রাব্যতা হ্রাসের ক্রম ব্যাখ্যা করো। এটা আমরা পোলার আয়ন দিয়ে ব্যাখ্যা করতে পারি। তো সিলভারের হ্যালাইড গুলো কি আছে? সিলভারের হ্যালাইড গুলো হচ্ছে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড। তাহলে এদের মধ্যে দেখো সবগুলোতে কিন্তু ক্যাটায়ন একই, সিলভার, অ্যানায়ন ভিন্ন। তাহলে আমরা পোলার আয়ন চিন্তা করব অ্যানায়ন দিয়ে। ক্যাটায়ন যেহেতু একই সবগুলোতে, ক্যাটায়নের উপর আর পোলার আয়ন নির্ভর করবে না, নির্ভর করবে অ্যানায়নের উপরে। তার মধ্যে দেখা যাচ্ছে যে সবগুলো অ্যানায়নে চার্জ সমান। ক্লোরাইডে -1, ক্লোরাইডে -1, ব্রোমাইডে -1, আয়োডাইড -1। তাহলে চার্জ যেহেতু সমান, এখন আমরা চিন্তা করব অ্যানায়নের আকার। এই চারটে অ্যানায়নের মধ্যে আকার বৃদ্ধির ক্রম হচ্ছে ক্লোরাইড থেকে ক্লোরাইড, ক্লোরাইড থেকে ব্রোমাইড, ব্রোমাইড থেকে আয়োডাইড। সবচেয়ে বেশি আকার হচ্ছে আয়োডাইড আয়নের, আর সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে ক্লোরাইড আয়ন। তো আমরা পাজানের নিয়ম বলেছিলাম যে অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে পোলার আয়ন বৃদ্ধি পায়। তাহলে এখানে আয়োডাইড আয়নের আকার সবচেয়ে বেশি, সুতরাং সিলভার আয়োডাইডের মধ্যে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। সিলভার আয়োডাইডের মধ্যে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে, আর পোলার আয়ন যত বেশি হবে সেই যৌগটা আস্তে আস্তে সমযোজী হয়ে যাবে। আর সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এখানে সিলভার আয়োডাইড তোমার সমযোজী যৌগ হওয়ার কারণে সেটা পানিতে দ্রাব্যতা সবচেয়ে কম হবে। আর সিলভার ক্লোরাইডের মধ্যে যেহেতু পোলার আয়ন কম হবে, সেটা অধিক আয়নিক থাকবে, সেই জন্য সিলভার ফ্লোরাইডের পানিতে দ্রাব্যতা সবচেয়ে বেশি থাকবে। তো আমাদের প্রশ্ন ছিল পানিতে দ্রাব্যতা হ্রাসের ক্রম অনুসারে ব্যাখ্যা করো। হ্রাস মানে কম, পানিতে দ্রাব্যতা আস্তে আস্তে কমের দিকে যাইতে হবে। তাহলে সবচাইতে দ্রাব্যতা বেশি সিলভার ফ্লোরাইডে, এরপরে ক্লোরাইডে, এরপরে ব্রোমাইড, এরপরে আয়োডাইড। এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারবা। এরপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের উপর প্রভাব। আয়নিক যৌগে পোলার আয়ন যত বেশি হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত হ্রাস পাবে। এই নিশ্চয়ই তোমরা এটা এতক্ষণ বুঝে গেছো, কারণ আমরা জানি আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি আর সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আর পোলার আয়নে কি হয়? পোলার আয়নের ফলে
আয়নিক যোগগুলো সমযোজী যোগে পরিণত হয়ে যায়। তো আয়নিক যোগগুলো যখন সমযোজী যোগে পরিণত হবে তখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। তাহলে যেই যোগে পোলার আয়ন যত বেশি সেই যোগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কম। যেমন ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইড এর মধ্যে কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম? যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবা। কিভাবে করবা? তাহলে এখানে দুইটা যোগ যাদের মধ্যে আমরা দেখতেছি অ্যানায়ন একই, দুটোটাতে অ্যানায়ন হচ্ছে কি ক্লোরাইড আয়ন আছে, কিন্তু ক্যাটায়নও একই, অর্থাৎ ক্যাটায়ন দুটোটাতে ফেরাস আয়রন, কিন্তু ক্যাটায়নের চার্জ ভিন্ন আছে, একটাতে ফেরাস মানে +2 আর একটাতে আছে +3। উভয় যোগে অ্যানায়ন একই, অ্যানায়নের চার্জ একই, কিন্তু ক্যাটায়ন একই হলেও চার্জ ভিন্ন, একটাতে ক্যাটায়নের চার্জ +2 ফেরাসে আর ফেরিক হচ্ছে +3। তো আমরা ফাজানের নিয়ম অনুযায়ী জানি ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেলে পোলার আয়ন ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে ফেরিকে পোলার আয়ন বেশি হবে, ফেরিকের পোলার আয়ন ক্ষমতা প্যারাস থেকেও বেশি, সুতরাং ফেরিক ক্লোরাইডে পোলার আয়ন বেশি হবে। ফেরিক ক্লোরাইডে পোলার আয়ন বেশি হলে ফেরিক ক্লোরাইডটা অধিক সমযোজী হয়ে যাবে, ফেরিক ক্লোরাইড অধিক সমযোজী হবে আর ফেরাস ক্লোরাইড অধিক আয়নিক হবে। তাহলে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে, সেই জন্য আমরা এখানে বলতে পারি যে ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইডের মধ্যে ফেরিক ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে না এখন আর? এরপর হচ্ছে ধাতব কার্বনেটের স্থায়িত্ব। ধাতব কার্বনেটের স্থায়িত্ব, ধাতব কার্বনেটের মধ্যে ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতা বৃদ্ধি পেলে ধাতব কার্বনেটের স্থায়িত্ব হ্রাস পায়। ধাতব ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতা বৃদ্ধি পেলে ধাতব ক্যাটায়নের স্থায়িত্ব হ্রাস পায়। এটার কারণ হচ্ছে পোলার আয়ন ক্ষমতা বৃদ্ধি পেলে একই কথা, পোলার আয়ন ক্ষমতা যত বৃদ্ধি পাবে ধাতব ক্যাটায়নটা, এটা আয়নিক যোগ, সেটা আস্তে আস্তে সমযোজী হয়ে যাবে। আর সমযোজী যোগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, অর্থাৎ অল্প তাপেই সেগুলো গলে যায় বা ফুটতে থাকে, সেজন্য তাদের তাপীয় স্থায়িত্ব কম হবে। তো আমরা উদাহরণ দিয়ে দেখি, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কোনটির বিয়োজন তাপ বেশি? বিয়োজন তাপ মানে হচ্ছে কোনটি তাপ দিলে ভেঙে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে আমরা দেখতেছি কি কার্বনেট আয়ন আছে, অর্থাৎ অ্যানায়ন সমান একই কার্বনেট আয়ন, কিন্তু ক্যাটায়ন ভিন্ন, একটাতে ম্যাগনেসিয়াম আয়ন একটাতে ক্যালসিয়াম আয়ন। তাহলে ক্যালসিয়াম আয়ন আর ম্যাগনেসিয়াম আয়নের আবার চার্জ সমান +2+2, সুতরাং আমাদেরকে এখন চিন্তা করতে হবে কি দিয়ে? আকার দিয়ে। তাহলে উভয় যোগে অ্যানায়ন একই, অ্যানায়নের চার্জ একই, কিন্তু ক্যাটায়নের চার্জ একই হলেও আকার ভিন্ন, অর্থাৎ ম্যাগনেসিয়াম +2 ক্যালসিয়ামও +2, কিন্তু আকার হচ্ছে ম্যাগনেসিয়ামের আকার ছোট, ক্যালসিয়ামের আকার হচ্ছে কি বড়। সেই জন্য আমরা পাজানের নিয়ম অনুযায়ী জানি ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন ক্ষমতা বেশি, ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন ক্ষমতা তত বেশি হবে। তাহলে ম্যাগনেসিয়ামের আকার যেহেতু ছোট, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের মধ্যে পোলার আয়ন বেশি হবে, আর ক্যালসিয়াম কার্বনেটে পোলার আয়ন কম হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পোলার আয়ন কম হলে সেটা অধিক আয়নিক প্রকৃতির থাকবে, আর ম্যাগনেসিয়াম কার্বনেটটা সমযোজী প্রকৃতির হয়ে যাবে, ফলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে, মানে অল্প তাপে তার বন্ধন যেটা আছে সেটা ভেঙে যাবে। এই জন্য তোমার ম্যাগনেসিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব বিয়োজন তাপ, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কার্বনেট অপেক্ষা ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন তাপ ম্যাগনেসিয়াম কার্বনেট অপেক্ষা বেশি হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আরেকবার বলতেছি, যদি ধাতব কার্বনেটের কথা বলে তাহলে তুমি, যেহেতু উভয় যোগে কার্বনেট আছে, তোমাকে চিন্তা করতে হবে ক্যাটায়নটা দিয়ে। তো এখানে ক্যাটায়ন ম্যাগনেসিয়াম আয়ন আর ক্যালসিয়াম আয়ন, তার মধ্যে দুটোটার চার্জ +2, কিন্তু আকার ভিন্ন। ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়নের মধ্যে ম্যাগনেসিয়াম আয়নের আকার ছোট, ক্যালসিয়াম আয়নের আকার বড়। তাহলে আমরা জানি ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয়, তাহলে ক্যালসিয়াম কার্বনেট অপেক্ষা ম্যাগনেসিয়াম কার্বনেটের পোলার আয়ন বেশি হবে, আর পোলার আয়ন বেশি হলে সেটা অধিক সমযোজী হবে, ফলে তার বন্ধনগুলো দুর্বল হবে, সেজন্য সেটা অল্প তাপেই ভেঙে যাবে। এই কারণে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন তাপ বেশি হবে আর ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন তাপ কম হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজকে এতটুকুই। এর পরবর্তী ক্লাসে আমরা
হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান ডার ওয়ালস বল, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনলাইনের এই ক্লাসগুলো, তোমাদের যেহেতু কলেজ এখনো খুলতেছে না, ক্লাসগুলো ভালোভাবে দেখবা, তাহলে নিশ্চয়ই তোমাদের যতটুকু ক্ষতি হচ্ছে কলেজ বন্ধ থাকার কারণে সেটা অনেকটা পোষায় উঠতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু। আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।